HTML জিনিসটা আসলে কি? HTML ঠিক আছে? HTML এর ফুল মিনিংটা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমি একটু লিখি HYPER হাইপার TEXT হাইপার টেক্সট MARKUP মার্কআপ LANGUAGE ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমরা প্রত্যেকটা ওয়ার্ডে আমরা একটু মিনিং বের করে করে বুঝবো আসলে, ঠিক আছে? দেখেন এটা দ্বারা আপনি কিন্তু বুঝতে পারতেছেন যে এটা একটা টেক্সট। টেক্সট মানে আপনি টেকনোলজি বাদেও যা চিনতেন টেক্সট কি জিনিস, সেই টেক্সট মানে এই টেক্সটটি। বুঝেন না আমার কথা? এখানে কয়টা ওয়ার্ড আছে? হাইপার একটা, টেক্সট একটা, মার্কআপ একটা, ল্যাঙ্গুয়েজ একটা। তার মধ্যে এখানে আপনার পরিচিত কয়টা জিনিস? একটা হচ্ছে টেক্সট আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এই তো? জি ভাইয়া। তাহলে টেক্সট মানে আপনি বুঝতে পারতেছেন নরমালি যেটা আপনি টেক্সট লিখেন, জি সেটা টেক্সট। ল্যাঙ্গুয়েজ মানে একটা ভাষা, সেটা আপনি বুঝতে পারতেছেন, রাইট? জি ভাইয়া। ওকে, তাহলে এটা দুটা নিয়ে আলোচনা করার দরকার নেই। আলোচনা দরকার হচ্ছে হাইপার একটা জিনিস কি আর মার্কআপ জিনিসটা কি, এই তো? জি জি ভাইয়া। আমরা এই দুটাকে দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে হাইপার টেক্সট আর একটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তার মানে টেক্সট তো আমি বুঝলাম, কিন্তু হাইপার টেক্সট কি? তার মানে এটা অবশ্যই সামথিং কোন একটা টেক্সট, মানে নরমাল কোন টেক্সট না। বুঝেন নাই? নরমাল বুঝছি টেক্সট ভাইয়া। মানে তো টেক্সটই, কিন্তু যেটা সামনে লেখা আছে হাইপার টেক্সট, তার মানে এটা অন্য কোনো টাইপের টেক্সট হতে পারে, টেক্সটই বা অন্য টাইপের একটু টেক্সট। সেটার জন্য আমরা যদি কোনো একটা উইকিপিডিয়াতে যাই, BAN বাংলাদেশ উইকিপিডিয়াতে যাই, বাংলাদেশ উইকিপিডিয়াতে আসলে বা যে কোনো উইকিপিডিয়াতে বা যে কোনো জায়গাতেই যান না কেন, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি যে হাইপার টেক্সট দ্বারা আমরা কি বলতে চাচ্ছি। দেখেন এগুলা কি টেক্সট না? এগুলা এগুলা কি লিখা না, টেক্সট না? জি জি ভাইয়া। এই টেক্সটগুলা দেখেন কিছু কিছু টেক্সট আছে যে টেক্সটগুলা কিন্তু কালার একটু চেঞ্জ, অন্য কালার না? জি কথা বলেন। জি তার মানে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে সে কিন্তু, যেমন ঢাকাতে আপনি ক্লিক করবেন সে আরেকটা পেজে চলে গেছে। বোঝেন নাই? জি ভাইয়া, বুঝতে আবার পারছি। একটা টেক্সটে ক্লিক করবেন অন্য আরেকটা পেজে নিয়ে যাচ্ছে। তার মানে একটা টেক্সটের সাথে আরেকটা টেক্সট কিন্তু অতপ্রতভাবে জড়িত, লিংক আপ করা আছে। এই টাইপের টেক্সট গুলাকে আমরা বলি হাইপার টেক্সট। বোঝেন নাই? আরেকবার বলেন। এগুলা কি নরমাল টেক্সট না? এগুলা নরমাল টেক্সট না? টেক্সট। আমরা জি টেক্সট লিখি না, আমরা ফেসবুকে তো সারাদিন মেসেজিং করি, তো যেটা লিখেন সেটা একটা টেক্সট। জি ওগুলা তো টেক্সট, কিন্তু ওই টেক্সট গুলো একটার সাথে আরেকটা ইন্টার কানেক্টেড না, রিলেটেড না। কিন্তু এখানে দেখেন কিছু টেক্সট আছে, যেমন যে এই টেক্সটটা, এই টেক্সটটাতে যখন আপনি ক্লিক করতেছেন তখন আরেকটা পেজে চলে যাচ্ছে। আবার এই টেক্সটে যখন আপনি ক্লিক করতেছেন আরেকটা পেজে চলে যাচ্ছে। তখন এই টেক্সটের সাথে আরেকটা পেজের বা টেক্সটের লিংক আপ করা আছে। এই টাইপের টেক্সট গুলাকে আমরা বলি হাইপার টেক্সট। বুঝলেন না? বুঝতে পারছি। ভাই বুঝছি ভাই। বুঝছি ভাইয়া, বুঝছি। তাহলে আমাদের একটা জিনিস তো অন্তত ক্লিয়ার না, যে হাইপার টেক্সট, টেক্সট তো মানে নরমাল টেক্সটই, বাট যখনই আমরা হাইপার সামনে লেখা আছে তার মানে এই টেক্সটগুলো একসাথে একটা কানেক্টেড, আমরা হাইপার টেক্সট বলি। বুঝেন নাই? আরেকটা হলো মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটা নরমাল একটা জিনিস। মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলতে আমরা বলতেছি, আমরা যে এইচটিএমএলটা শিখতেছি এটাতে অনেকগুলা ট্যাগ আছে। কি আছে? অনেকগুলা ট্যাগ আছে। এই ট্যাগগুলার সমষ্টিকে আমরা মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলতে পারি। যেমন এইরকম একটা জিনিস, যদি আমি এক্সাম্পল হিসেবে কোনো কিছু একটা বোঝানোর জন্য বলি, সেটা হচ্ছে আমরা এ বি সি ডি, এ থেকে জেড পর্যন্ত, মানে এ বি সি ডি যে লেটার গুলো আছে এগুলো সবগুলোকে আমরা একত্রে কি বলি? অ্যালফাবেট। অ্যালফাবেট। তেমনি ভাবে এইচটিএমএল এ এরকম অনেক ট্যাগ আছে, এই ট্যাগগুলোর সমষ্টিকে আমরা বলতে পারি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। বোঝা যায় না?
বুঝতে পারছি বুঝছি। ভাই। আবার একটু বলেন। ডিফিনেশনটা খুবই মানে মানে মিলায় চিন্তা করে দেখেন যে আমরা তো নরমালি টেক্সট মানে টেক্সট বুঝি, যেহেতু সামনে হাইপার টেক্সট লেখা আছে তার মানে বোঝা যাচ্ছে যে একটা টেক্সটের সাথে আরেকটা টেক্সটের একটা লিংক আপ আছে, কম্বিনেশন আছে, যেটাই বলেন একটা আছে। হ্যাঁ, একটা টেক্সটের সাথে একটা টেক্সট কানেক্টেড, এই জন্য আমরা হাইপার টেক্সট বলতেছি। আর মার্কআপ বলতেছি যেটা এইচটিএমএল এর অনেক ট্যাগ আছে, এইচটিএমএল এর অনেকগুলা ট্যাগ আছে, আমরা ট্যাগটা নিয়ে একটু পরে কথা বলছি, জাস্ট একটু বুঝে নেন যে অনেকগুলা ট্যাগ আছে, সেই ট্যাগগুলোর সমষ্টি কি, সেই ট্যাগগুলোর সমষ্টিকে আমরা বলতে পারি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ফর এক্সাম্পল আমরা বললাম যে ইংলিশে এ বি সি ডি সকলগুলাকে যেমন অ্যালফাবেট বলা হয়, তেমনি এইচটিএমএল এর সকল ট্যাগগুলোকে আমরা মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলতে পারি। ইংলিশের এ বি সি ডি এক্স জেড সবগুলাকে তো কিছু একটা বলা হয় না? জি। তেমনি আমরা এই এইচটিএমএল এর সকল ট্যাগগুলোকে আমরা অ্যালফাবেট মানে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলতে পারি। কথা বোঝা গেছে? জি ভাইয়া, বোঝা গেছে। কারো সমস্যা থাকার কথা না। বুঝছি ভাই। আচ্ছা, জি বুঝতে পারছি। তো এটা হচ্ছে এইচটিএমএল এর কিন্তু ফুল ফর্ম, এটা কিন্তু ডিফিনেশন না। এটা কি ডিফিনেশন? কেউ যদি জিজ্ঞেস করে ভাই এইচটিএমএল কাহাকে বলে, তখন যদি আপনি বলেন হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, সে যদি না বোঝে তাহলে হয়তো আপনাকে 1 মার্ক দিবে, বাট যদি বোঝে কিন্তু আপনি -1 এটা কিন্তু তার ডিফিনেশন না। এইচটিএমএল এর ফুল ফর্ম যে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকটা মিনিং গুলো আপনি বুঝাই দিলাম। কিন্তু যদি বলে এইচটিএমএল কাহাকে বলে, তাহলে কিন্তু এটা বলা যাবে না। তখন আপনাকে বলতে হবে যে এইচটিএমএল হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। কি এটা? ল্যাঙ্গুয়েজ। এটা একটা ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ দিয়ে কি করা যায়? আমাদের বাংলা ভাষার একটা ল্যাঙ্গুয়েজ না? এটা মনে ভাব প্রকাশ করা যায় না এটা দিয়ে? জি ভাই। তেমনি এই ল্যাঙ্গুয়েজটা দিয়েও কি করা যায়? ওয়েবের মনে ভাবটা প্রকাশ করা যায়। তার মানে এইচটিএমএল কে আমরা একটা ল্যাঙ্গুয়েজ বলতে পারি। কথা বলেন। জি ভাই। আমি কি এখানে বলেছি যে এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? না। তো আপনি তো বলার সময় বলবেন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে আপনি জাস্ট বলবেন যে এইচটিএমএল একটা ল্যাঙ্গুয়েজ। ওকে, ডান। ল্যাঙ্গুয়েজ। এখন আমরা বলতে পারি যে আরো যদি বলার চেষ্টা করেন, যখন আমরা দেখবেন যে আমরা ছোটবেলায় বিশেষ করে এটা করতাম যে কোন একটা কোশ্চিনের যখন বড় করে 10 মার্ক বা 15 মার্কের কোশ্চিন লিখতাম, তখন ডিফিনেশনই লিখতাম 4টা 5টা, যে এর মতে এটা বলা হয়েছে, এর মতে এটা বলা হয়েছে, এরকম বলতাম না? তো আমি এখানে বিভিন্ন মত প্রকার বলতেছি না, বাট ডিফিনেশন গুলো আপনি চাইলে আরো বাড়াই দিতে পারেন। সাপোজ আপনি বললেন যে এইচটিএমএল একটা ল্যাঙ্গুয়েজ, খুব ভালো কথা। আপনি এটাও বলতে পারেন যে এইচটিএমএল এর ট্যাগ বেস কি? ট্যাগ বেস মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ট্যাগ বেস মার্কআপ ল্যাঙ্গুয়েজ। বুঝা গেছে? তাহলে আমরা বলতে পারি এইচটিএমএল একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আমরা এটাও বলতে পারি এইচটিএমএল এটা একটা ট্যাগ বেস মার্কআপ ল্যাঙ্গুয়েজ। বুঝা গেছে না? জি ভাইয়া। তাহলে অনেকগুলো কথা বলতে বলতে আমরা দেখতেছি মাঝে মধ্যে ট্যাগ নামটা কোথায় আছে, TAG ট্যাগ, এই কথাটা বারবার বলতেছি। তাহলে এই ট্যাগ জিনিসটা আসলে কি? আমার মনে হয় অনেক এখানে সিনিয়র ব্যক্তি বর্গ আছে, আপনারা একটু বলেন তো ট্যাগ মানেটা কি? ট্যাগ হলো একটা সিনট্যাক্স যার মাধ্যমে আপনার ওই কোডিং এর এটা আসে, মানে ক্লোজিং ট্যাগ বা এটা সিনট্যাক্স এক ধরনের। বলেন আর কেউ? ভাইয়া ট্যাগের মানে ইংরেজি থেকে ট্রান্সলেট করে এটা অর্থ দাঁড়াচ্ছে জুড়ে দেওয়া বা কানেক্ট করে দেওয়া, যদি আপনার অর্থ হিসেবে বলি। আর কেউ? এনিওয়ান? যার মাধ্যমে নির্দেশনা দেওয়া হয় আর কি, কিভাবে কাজটা করবে। আপনার কথা ভাই আমরা শুনতে পারতেছি না, কিন্তু আল মামুন বলতেছে মনে হয়, রাইট? আমি শুনতে পাচ্ছি না। আপনারা শুনতে পাচ্ছেন না কথা? সমস্যা হচ্ছে। আচ্ছা, আমার কথা শুনতে সমস্যা হয় মানে আমার ভয়েস থেকে ধীরে আসে বা মানে জোরে হয় এরকম কিছু?
না ভাই, আপনার না ভাই, ভয়েস আপনারটা ঠিক আছে। আউট ক্লিয়ার না আছে। ভাই আচ্ছা, স্যার অ্যাঙ্কর যুক্ত রেখাগুলোকে ট্যাগ বলা হয়। ওকে, একটু নিজে নিজে মানে বলার চেষ্টা করে, যদি পেরে থাকেন বলেন, ভুল তো হবে তাই না, শেখার জন্য এখানে আসা। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে এই সেক্টরটাতে এক একটা জিনিসকে এক এক রকম ভাবে অনেকেই বলে, সমস্যা হয় না, তো বলেন, সমস্যা নেই। তো আমরা জিনিস করা যাবে, জি জি বলেন। ট্যাগ কি এক ধরনের কন্টেইনার যেটা টেক্সট ক্যারি করতে পারে? হ্যাঁ বলেন, আর কেউ আর কিছু? হ্যাঁ বলেন, এরকম আসুক, সমস্যা কি? তখন আপনার মাথার মধ্যে থাকবে, যখন বিভিন্ন জায়গা থেকে যদি শুনবেন তখন মনে হবে যে হ্যাঁ এটা হইতে পারে। দেখ, আমরা যেটা বলার চেষ্টা করতেছি, যে প্রথমে একজন বলছিল যে ট্যাগ ইজ এ সিনট্যাক্স। ট্যাগ ইজ এ একটা সিনট্যাক্স। আপনার যখন প্রোগ্রামিং এই সেক্টরটা আসে, এই সিনট্যাক্স কথাটা নিয়ে আপনাদের বারবারই কথা হবে, যে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এরকম সিনট্যাক্স থাকে। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, মানে ল্যাঙ্গুয়েজগুলোতে সিনট্যাক্স থাকে। তো আমরা বলতে পারি ট্যাগ হচ্ছে ইজ এ সিনট্যাক্স। ট্যাগ একটা কি সিনট্যাক্স, যা কি করে ব্রাউজারে কিছু শো করা এবং কিভাবে শো করবে সেটা ডিফাইন করে। আমি বলতেছি ট্যাগ ইজ এ সিনট্যাক্স, যেটা ব্রাউজারে আমরা এই যে ব্রাউজারের কথা যেটা বলতেছি, এই যে ব্রাউজারে কোন একটা জিনিস, কোন একটা লেখা বলেন, দা টেক্সট বলেন, একটা ইমেজ বলেন, যা কিছুই বলেন না কেন, সেটা কিভাবে শো করবে সেটাকে ডিফাইন করে। বোঝেন নাই আমার কথা? সিনট্যাক্সটা কি বুঝতে পারছি। হ্যাঁ, আমরা সিনট্যাক্স কি সেটা নিয়ে পড়ে আসতেছি। ধরে নেন কিছু একটা জিনিস, সেই জিনিসটা কি করে, ব্রাউজারে এইরকম কোন একটা টেক্সট বা কোনো কিছুকে কিভাবে শো করাবে, সেটা সে ডিফাইন করবে। ওই সিনট্যাক্সটা শো করায়, মানে ডিফাইন করে দেয়, আগে থেকে বলে দেয়। এখন কথা হলো যে এই সিনট্যাক্স জিনিসটা কি। যেমন ট্যাগের সিনট্যাক্স হচ্ছে লেস দেন, গ্রেটার দেন, এটার একটা ক্লোজিং দিতে হয় এইরকম, এটাকে আমরা বলি ট্যাগ। এটাকে কি বলি? কথা বলেন। ট্যাগ। কিন্তু এটা কি ট্যাগ? আমি কি নাম বলছি যে এই ট্যাগ? নাম কিন্তু আমি বলি নাই। তার মানে ট্যাগের সিনট্যাক্সে কি পাচ্ছেন আপনি? এই লেস দেন, গ্রেটার দেন, এই সাইন দিতে হবে, আর এই ট্যাগের আবার একটা ক্লোজিং দিতে হবে, লেস দেন গ্রেটার দিয়ে একটা স্ল্যাশ দিতে হবে। এটা হলো ট্যাগের কি সিনট্যাক্স। সিনট্যাক্স ব্যাপারটা বুঝতে পারতেছেন কি জিনিস এটা? তার মানে এই জিনিসটাই হলো ডিফাইন করে ব্রাউজারে কোনো কিছু কিভাবে শো করবে বা ডিসপ্লে করবে, সেটা এই সিনট্যাক্সটা কি করে বলে দেয়। কথা বোঝা যায় না? বুঝতে পারছি ভাই। তাহলে আমি যদি এখানে একটা ট্যাগ লিখি, সেটা হলো h1, এটা হলো একটা ট্যাগ, বাট এই ট্যাগের নাম কি? h1 ট্যাগ। বোঝেন নাই? তাহলে ট্যাগটা কিন্তু আলাদা, যেটা সিনট্যাক্স। আর যখন আমি ট্যাগের নাম বলতেছি, তখন ওর ভিতরে আমি সেই জিনিসটা বসাই দিচ্ছি যে h1 ট্যাগ। আপনি এর ভিতরে যখন কোনো কিছু লিখবেন, সেটা ব্রাউজারে কিভাবে প্রদর্শন হবে, সেটা কিন্তু এই ট্যাগটাকে ডিফাইন করে দেয়। বুঝি নাই। আরেকবার বলেন। আমরা বলতেছি যে এই যে লেস দেন, গ্রেটার দেন, এটা হচ্ছে ট্যাগের সিনট্যাক্স। এটা বুঝছেন তো? জি। এই সিনট্যাক্সটাই আসলে ডিফাইন করবে ব্রাউজারে কিভাবে কোনো কিছু ডিসপ্লে করবে। এই যে ব্রাউজারে যে অনেক কিছু লেখা থাকে, এই যে ব্রাউজারে লেখাগুলো আছে বা ইমেজগুলো আছে বা যা কিছু থাকুক, এটা কিভাবে ডিসপ্লে করবে সেটা ডিফাইন করে ট্যাগ, এই সিনট্যাক্স।
আমি যখন বললাম যে এটা একটা HTML একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তখন আমি কি বললাম, এই ট্যাগের সমষ্টি মানে অনেকগুলো ট্যাগ আছে। এটা তো একটা সিনট্যাক্স। যখন আমি এখানে h1 দিচ্ছি এবং এখানে h1 দিয়ে ক্লোজ করতেছি, তার মানে এটা হলো h1, এটা হলো h1 ট্যাগ। এই ট্যাগটার নাম কি? h1। এই ট্যাগটার নাম এখন হয়ে গেল h1। আমি যদি এটা দিই হলো h2, তাহলে এটার নাম হয়ে যাবে h2 ট্যাগ। এক একটা ট্যাগের কাজ হচ্ছে এক এক রকম। h1 যখন দিলাম তখন তার কাজ এক এক রকম, যখন h2 দিলাম তখন তার কাজ আরেক রকম, যখন h3 দিব তখন তার কাজ আরেক রকম হবে। এমন না যে আপনি h7, 8, 9, মানে h10 দিবেন। নির্দিষ্ট কিছু ট্যাগ আছে। সেই HTML এর ট্যাগের সংখ্যা প্রায় 115 থেকে 120 এর মতো ট্যাগ আছে। এটা কম বেশি হয়, মানে মাঝে মধ্যে অনেক ট্যাগ রিমুভ করে দেয়, নতুন ট্যাগ নিয়ে আসে, এরকম কিছু হয়। তার মানে এই যে 115 থেকে এই যে 20টা ট্যাগ আছে, এই এক একটা ট্যাগের কাজ কি এক এক রকম। এই ট্যাগগুলোর সমষ্টিকেই কিন্তু আমরা এই মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলতেছি। বুঝা যাচ্ছে? জি ভাইয়া। জি ভাইয়া। আপনাদের ভয়েস ছোট হয়ে আসছে, মনে হচ্ছে যে মাথায় ঢুকতেছে না, এখন উপরে যাচ্ছে। ভাই বুঝছি। আমরা প্র্যাকটিক্যালি দেখবো আপনাদেরকে। অনেকে ভাবতেছেন যেগুলো শুধু দেখাইলে লাভ নেই, আসলে আলটিমেটলি দেখাইতে প্র্যাকটিক্যালি। তো প্র্যাকটিক্যালি আমরা দেখবো, হ্যাঁ প্র্যাকটিক্যালি দেখবো, সমস্যা নেই। এখন আমরা একটা ফাইলকে কিভাবে আমরা রান করতে পারি সেটা একটু দেখবো। আমি একটা ফর এক্সাম্পল, আপনার কম্পিউটার যে কোনো জায়গায় একটা ফোল্ডার তৈরি করবেন। আজকে থেকে একটা নতুন ফোল্ডার তৈরি করবেন ব্যাচ 6 লিখে। যেমন এটা ব্যাচ 5 নামে একটা আছে, BATCH ব্যাচ 6। এটা আপনার কম্পিউটার থাকবে, যে কোনো একটা জায়গাতে আপনি রাখবেন। প্রত্যেকদিন এটার ভিতরে আপনি কাজ করবেন, ঠিক আছে? তো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে, আপাতত যারা একদম বিগিনার তাদেরকে আমি সাজেস্ট করবো আপনারা নোটপ্যাডে কাজ করবেন। নোটপ্যাড প্লাস প্লাসেও না, অনলি নোটপ্যাড। এই জায়গাতে সার্চ দিবেন NOTE, নোটপ্যাড, এটাকে ওপেন করবেন। এই জায়গাতে আপনারা কোড লিখবেন। যারা বিগিনার, যারা পারেন তারা যাই যেটা ইউজ করতেন, এগুলাকে বলা হয় কোড এডিটর। এটাকে কি বলা হয়? এটাকে কোড এডিটর। এটা তো আসলে মনে করেন যে খুব বেশি স্মার্ট কথা না, অ্যাডভান্স কথা না। অ্যাডভান্স কথা হচ্ছে আইডি। এটাকে বলা হয়, এর ফুল ফর্মটা হচ্ছে ইন্টিগ্রিটি ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। ইন্টিগ্রিটি ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। যেমন আপনার ফুটবল খেলার জন্য যেমন একটা নির্দিষ্ট এরিয়া মাঠ লাগে, আপনি যদি কোনো একটা ফ্যাক্টরি, সাপোজ আপনি যেটা করবেন, এই কোডে কি করেন, আপনি একটা প্রোডাক্ট তৈরি করবেন না? আলটিমেটলি তো একটা প্রোডাক্ট তৈরি করবেন। তো প্রোডাক্ট তৈরি তো করতে হবে আপনার কোনো একটা কারখানা বা নির্দিষ্ট একটা জায়গায় তৈরি করতে হবে না, আপনি রাস্তায় ঘুরে ঘুরে করবেন। তো আমরা যদি চিন্তা করি যে আমরা একটা সফটওয়্যার তৈরি করবো, তো সফটওয়্যার তো একটা প্রোডাক্ট। তো সেই প্রোডাক্টটা তৈরি করার জন্য তো একটা জায়গা লাগবে যেখানে কাজটা করব, সেই জায়গাটাই হচ্ছে এই নোটপ্যাড। এখন এইরকম জায়গা বিভিন্ন প্রকারের আছে। যেমন আপনি একটা স্যাঁতস্যাঁতে জায়গাতে একটা আমার ছোট কারখানাতেও করতে পারেন, কোন একটা এসিওয়ালা কারখানাতেও করতে পারেন, আরো ভালো ভালো কারখানাতেও আপনি কাজ করতে পারেন। তো আমরা যেহেতু আমাদের তবিল কম, মানে আমাদের টাকা পয়সা কম, বা আমরা নতুন বিজনেস করতেছি, এই জন্য আমরা নোটপ্যাডে কাজ করব। যখন আমাদের ইনকাম বাড়বে, আমরা যখন অনেক কিছু পারবো সহজেই, তখন আমরা ভালো কোড এডিটর ইউজ করবো, মানে ভালো আইডি ইউজ করবো, যেখানে অনেক কিছু লেখার আগেই চলে আসবে। কথা মনে বোঝেন নাই? তার মানে আপনাকে কোড লেখার জন্য একটা আইডি লাগবে। এখন আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে যে আইডি জিনিসটা কি, ভাইবাতে জিজ্ঞেস করতে পারে যে আপনি কোন আইডি ইউজ করছেন, আপনি প্রোগ্রামিং করেন কোন আইডি ইউজ করছেন, তখন যেন আপনার মাথার উপর দিয়ে না যায় যে মানে আইডি মানে কি। তখন আপনাকে বুঝতে হবে যে আইডি মানে যেখানে আমরা কোড লিখি, সেই এনভায়রনমেন্টটাকে আমরা আইডি বলি। এখন এইরকম কোড লেখার এনভায়রনমেন্ট অনেক আছে, অনেক। সেটা আমরা যে কোনোটা ইউজ করতে পারি। যেমন এখানে আমরা নোটপ্যাড আছে, নোটপ্যাড প্লাস আছে, PHP স্ট্রম আছে, নেটবিনস আছে, অনেক আছে।
আপনার কোনো কথা আমার ডাবল হয়ে যাচ্ছে, একটু মিউট করুন প্লিজ। ভাই আপনার কথাটা ইকো হচ্ছে ভাইয়া। এটা তো আমার এন্ড থেকে হচ্ছে না, আপনার দোকান থেকে কি হয়তো সমস্যাটা সবার কাছে করতেছে। মনে ইকো শোনাচ্ছে। তাহলে আপনাদের কোড করার জন্য প্রথম কি যে লাগবে, তাহলে আপনারা যদি এটা কোনো ইনস্টল করার দরকার নেই আপাতত, এটা কিন্তু আপনাদের প্রত্যেকের কম্পিউটারে এই নোটপ্যাডটা আছে। আপনি যদি এখানে সার্চ দেন, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো রাইট, এই স্টার্ট বাটনে এখানে সার্চ দেবেন NOTE নোটপ্যাড, এই যে উপরে চলে আসে, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলেই একটা এই ফাইলটা আসবে, এখানে আপনি যা ইচ্ছা তাই লিখতে পারবেন। এই জায়গাতে আমরা কোড লিখবো। কিসের কোড লিখবো? HTML এর কোড লিখবো। HTML তে কি করা যায়? স্ট্রাকচার এবং কন্টেন্ট তৈরি করা যায় এই জন্য। ওকে, তো HTML এর কোড লেখার জন্য আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে HTML লেখার, যেমন ফুটবল খেলার জন্য বিশাল বড় একটা মাঠ থাকে, হ্যাঁ, গ্যালারি থাকে, কিন্তু আলটিমেটলি খেলা হয়তো একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে। এমন তো না যে গ্যালারির উপরে গিয়ে খেলা হয়, গ্যালারিতে দর্শক থাকে, বাট খেলাটা তো হয় ওই নির্দিষ্ট সার্কেলের ভিতরে। তো একটা ফ্যাক্টরিতে বিশাল বড় একটা ফ্যাক্টরি হতে পারে, বাট পুরা ফ্যাক্টরিতে তো কাজ হয় না, নির্দিষ্ট কোনো একটা জায়গাতে প্রোডাক্টটা তৈরি করা হয়। তো এটা আমাদের পুরো একটা হচ্ছে ফ্যাক্টরি, কিন্তু আমরা কাজ করব নির্দিষ্ট একটা এরিয়ার ভিতরে, ওই এরিয়ার ভিতরে আপনাকে সকল কোড লিখতে হবে। তো সেই এরিয়াটা আমরা তৈরি করব। সেই এরিয়াটা তৈরি করার জন্য প্রথমে আপনাকে লিখতে হবে, আমাদের ট্যাগের ভিতর লিখতে হবে, কারণ আমরা বলছিলাম যে HTML একটা ট্যাগ বেজ মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তার মানে সকল কাজই হবে এখানে ট্যাগের খেলা। এখানে সকল কাজই হবে ট্যাগের খেলা। ট্যাগ মানে কি? একটা সিনট্যাক্স। সিনট্যাক্সটা কি? লেস দেন, গ্রেটার দেন সাইন। তো আমাদের প্রথমে শুরু করতে হবে HTML, এটাতে শুরু করতে হবে। আর এটা ট্যাগের, ভাই জি সরি একটু ইন্টারাপ্ট করছি, স্ক্রিনটা কি বড় করা যাবে? মানে আমি চোখেই দেখছি না বিষয়টা এমন। আপনি কি মোবাইলে দেখতেছেন? না না, মোবাইলে না, ল্যাপটপে। তাহলে দেখতে পারার কথা। আপনি ওই যে পিন করছেন, লেআউট চেঞ্জ করতে হয়ে যাবে না? লেআউট চেঞ্জ করলে হবে না? জি, করে দেখতে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা এই যে HTML দিয়ে শুরু করলাম, এই HTML এ একটা শেষ আছে। যেমন আপনারা বলে থাকেন, যেটার শুরু আছে সেটার শেষ আছে। তার মানে আমরা জন্মগ্রহণ করছি, আমাদের মৃত্যুবরণ করতেই হবে। তার মানে এই কিন্তু কিছু কিছু জিনিসের হয়তো মৃত্যুবরণ করতে হবে না, এরকম তো কিছু নাই মনে হয়। যাই হোক, কিন্তু HTML এই ট্যাগগুলোর ক্ষেত্রে কিছু কাহিনী আছে, যে কিছু ট্যাগের ক্লোজিং ট্যাগ নেই। মানে এই যে আমরা HTML শুরু করলাম, এটা আবার শেষ করতে হবে আপনাকে, /HTML, ওটা যে শুরু করলাম এটার শেষ করতে হবে। এখানে কিছু কিছু ট্যাগ আছে যাদের এইরকম ক্লোজিং ট্যাগ থাকে না, শুধু একটাই থাকে, সেটা নিয়ে আমরা পরে ডিসকাস করব। বাট ম্যাক্সিমাম, মানে সবার ক্ষেত্রে কি থাকে, এরকম শুরু থাকলে তার শেষ থাকবে। তো আমরা HTML দিয়ে শুরু করলাম, HTML দিয়ে শেষ করলাম। এটা ধরে নেন আপনার পুরা শরীরটা, এটা থেকে এটা পর্যন্ত, এটা হচ্ছে পুরো আপনার একটা এরিয়া। যা করতে হবে আপনাকে এই এরিয়ার ভিতরেই করতে হবে। কথা বোঝা যায় নাই? এই HTML দিয়ে শুরু করলেন, HTML দিয়ে শেষ করলেন, এর ভিতরে আমরা আরো পার্ট করব। যেমন আপনি ক্রিকেট খেলার কথা যদি চিন্তা করে দেখেন, ক্রিকেট খেলা তো নির্দিষ্ট একটা মাঠ। তো আমরা ধরে নিলাম HTML এটা শুরু এবং এটা শেষ, এটা হচ্ছে ক্রিকেট খেলার ওই সার্কেলটার মাঠ। এখন এটার মধ্যে কি কি থাকে, যে কোথাও যে ব্যাটিং করে ব্যাটিং ক্রিজ থাকে, আবার দেখবেন ব্যাটিং ক্রিজের পরেও আরো একটা সার্কেল থাকে, যে 6 ওভারের জন্য যে একটা এরিয়া থাকে, সেই এরিয়া থাকে। তার মানে সবগুলাই কিন্তু এই HTML এর এই সার্কেলের ভিতর থাকবে, এর বাইরে না। তো এর ভিতরে মনে করেন প্রথমত আমরা একটা তৈরি করতে পারি, সেটা হচ্ছে ওই যে যেখানে ব্যাটিং ক্রিজ, মানে ক্রিজটা যেটা, সেটাকে ধরতে পারি। সেটার জন্য আমরা একটা ট্যাগের নাম আছে, সেটার নাম হচ্ছে HEAD, হেড ট্যাগ। হেড মানে কি? মাথা। তার মানে যত টাইপের জ্ঞান বুদ্ধি জিনিসপত্রগুলো এই হেডের ভিতর থাকবে। তো এই হেড ট্যাগটা শুরু করলাম, এই হেড ট্যাগটা আমাকে শেষ করতে হবে, HEAD, হেড, এটাতে আমাকে শেষ করতে হবে। এটা কিন্তু আমরা দেখেন এই HTML এর ভিতরেই লিখতেছি এই ট্যাগটা। আরো একটা পার্ট আছে, এটা হলো বডি পার্ট, BO। হ্যাঁ বলেন।
আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। ওনার কথা আপনারা কি শুনতে পাচ্ছেন? না ভাই। জি না ভাইয়া। খুব অল্প শোনা যাচ্ছে। কেউ শুনতে পেলে বলেন, আমি বলে দিই তাহলে। না বুঝতে পারিনি, এমনি ভয়েসটা শুনতে পারছি। আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না, সরি, আমি রেসপন্স করতে পারতেছি না। আচ্ছা যাই হোক, তাহলে আমরা দেখেন এই যে বডিতে শুরু করলাম, তাহলে এই বডিটার আবার কি করতে হবে, শেষ করতে হবে। BODY, বডি। বডি মানে কিন্তু আমরা ব্যাপারটা বুঝতে পারতেছি, বডি মানে কি, এখানে কিন্তু আসল জিনিসপত্রগুলো থাকবে। যেমন আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে যাই, সাপোজ এটাই হলো একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের এই যে ইউআরএল এর পর থেকে, এটা ইউআরএল না, এই ইউআরএল এর পর থেকে এটাকে পুরাটাকে বলা হয় বডি। তার মানে এখানে যত কিছু আছে সবগুলা থাকে কোন ট্যাগের ভিতরে, এই বডি ট্যাগের ভিতরে। বুঝা গেছে আমার কথা? জি ভাইয়া। আর এই যেহেতু হেড মানে হচ্ছে মাথা, তার মানে এটা আপনি ইউআরএল এর ওই টাইপের জিনিসগুলো থাকতে পারে। যেমন এখানে এই যে একটা জিনিস দেখেন, এখানে একটা টাইটেল থাকে। এই যে ট্রান্সপোর্ট উইকিপিডিয়া লেখা আছে না, এটাকে বলা হয় টাইটেল। যেমন আমরা মিটে ক্লাস করতেছি, মিট ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, যে টাইটেল। আবার আমার এই যে এখানে ফেসবুক লাইভ প্রোডিউসার ফেসবুক, এই যে এইরকম কি থাকে, এই ইউআরএল গুলা কই থেকে আসে সেটা দেখবো আজকে আমরা। এই ইউআরএল গুলো আসে হচ্ছে হেড ট্যাগের ভিতরে টাইটেল নামে একটা ট্যাগ আছে, TITL, টাইটেল দিয়ে শুরু করলাম, তাহলে অবশ্যই শেষ করতে হবে। আমি শেষ করলাম /TITL, টাইটেল। এই ট্যাগের ভিতরে আপনি যা লিখবেন সেটাই ওই টাইটেলে শুরু করবে। সাপোজ আমি লিখলাম হচ্ছে ANWAR, আনোয়ার, আমার নামটাকে একটু প্রমোশন করলাম, হ্যাঁ, আনোয়ার হোসেন লিখলাম। তার মানে এই টাইটেলটা উপরে শো করার কথা। আচ্ছা যাই হোক, আমরা অনেকগুলো কাজ করছি, কিন্তু এই ফাইলটা কিন্তু আমরা এখনো সেভ করিনি। আপনি যদি এখনই এখান থেকে ক্লোজ করে দেন তাহলে কিন্তু লেখাটা চলে যাবে। আমরা রান পরে করতেছি, তার আগে আমি এই ফাইলটা সেভ করব। আপনি কি করতে পারেন, আপনার কিবোর্ড থেকে Ctrl+S চাপতে পারেন। Ctrl+S চাপলেই এরকম সেভ করার জন্য আপনাকে অপশন আসবে। আপনি এটা না করলে, না বুঝলে আপনি এখান থেকে করতে পারেন, যে ফাইলতে যাবেন, ফাইল থেকে সেভ থেকে আপনি এই ফাইলটা কোথায় সেভ করবেন, যে ফাইলটা আপনি তৈরি করতেছেন একটা ফাইল, এই ফাইলটা আপনি সেভ করবেন কোথায়? আমরা সেভ করব ব্যাস 6। আমাদের ডেস্কটপের মধ্যে একটা ব্যাস 6 নামে ফোল্ডার তৈরি করেছিলাম। ডেস্কটপের ভিতরে ব্যাস 6 নামে একটা ফোল্ডার তৈরি করছি। এই ফোল্ডারের ভিতরে যাব, এরপরে এটার একটা নাম দিব। নামটাই হচ্ছে মুখ্য বিষয়। আপনি নামটা মনে করেন যে জরিনা দেন, সেটা কোনো সমস্যা না। সমস্যাটা হচ্ছে এখানে আপনাকে ডট দিতে হবে। ডট দেওয়ার পর আপনি লিখতে হবে HTML লিখতে হবে। যেহেতু আপনি এটা কিসের ফাইল তৈরি করতেছেন, HTML ফাইল। যেহেতু আপনি HTML ফাইল তৈরি করতেছেন, এই জন্য আপনাকে .html দিতে হবে। যদি আপনি শুধু টেক্সট ফাইল তৈরি করতেন টেক্সট দিতেন ডট, যদি আপনি PHP ফাইল তৈরি করতেন তাহলে .php দিতেন, যদি CSS এর ফাইল তৈরি করতেন তাহলে .css দিতেন, যদি জাভাস্ক্রিপ্ট এর ফাইল তৈরি করতেন তাহলে .js দিতেন। তার মানে এই .html টা খুব ইম্পর্টেন্ট। এরপরে আপনি এখানে কি সেভ করবেন, আপনি এটা অল দিতে পারেন, যে অল ফাইল, এই এক্সটেনশনটা দিতে পারেন। এরপর আপনি দিবেন হচ্ছে সেভ। ফাইলটা সেভ হয়ে গেল। ফাইলটা সেভ কোথায় হয়েছে আমি একটু দেখে আসি। আমি এটা একটু মিনিমাইজ করলাম, মিনিমাইজ করে আমার এই যে ডেস্কটপে আসলাম, এটাই হলো ব্যাস 6 এর এই ফোল্ডারটা, এটার ভিতরে ঢুকলাম। এটার ভিতরে ঢুকলে আপনি দেখবেন যে জরিনা নামে যে ফাইলটা আপনি তৈরি করছেন, জরিনা, এই ফাইলটার পাশে একটা মানে আইকন দেখা যাচ্ছে, এটা গুগল এজের আইকন। আপনার ওখানে যে কোনো আইকন দেখাইতে পারে, যেটা আপনার কম্পিউটারের ডিফল্ট ব্রাউজার বলা হয়। ডিফল্ট ব্রাউজার তো বোঝেন আপনি, অটোমেটিক্যালি কোনো কিছু ক্লিক করলে যেটা ওই ব্রাউজারে মানে লোড হয়, সেটাকে আমরা বলি ডিফল্ট ব্রাউজার। তো আমার এখানে ডিফল্ট ব্রাউজারটা হচ্ছে গুগল এজ, এই জন্য গুগল এজের আইকনটা দেখাচ্ছে। আপনার কম্পিউটারে হয়তো গুগল ক্রোমেরটা দেখাতে পারে, অথবা কারো কম্পিউটারে ফায়ারফক্সটা দেখাইতে পারে। যে আইকনই দেখাক, বাট এখানে কোনো একটা সার্চ ইঞ্জিনের আইকন দেখাবে। কথা বোঝা যায় নাই? জি ভাই, বুঝতে পারছি। এটা বোঝা গেছে। এখন
এটা যদি বোঝা যায়, এখানে দেখেন জরিনা ডট এইচটিএমএল, এখানে কিন্তু আসলে ডট এইচটিএমএলটা দেখা যাচ্ছে না, তাই না? এটা এখন দেখা যাচ্ছে না। আপনি এটা কাজ করতে পারেন, এখানে ভিউ থেকে এখানে ফাইল নেম এক্সটেনশনে যদি আপনি ক্লিক করেন, তখন দেখবেন যে জরিনা ডট এইচটিএমএল কিন্তু এখন দেখা যাচ্ছে। ওটা হিডেন ছিল এতক্ষণ পর্যন্ত। এখান থেকে কই আসবেন, ভিউ থেকে এই যে ফাইল নেম এক্সটেনশন এখানে একটা সিলেক্ট করবেন, তাহলে আপনার এই নামটা চলে আসবে। বাট এটা দরকার নাই। আপনার ফাইলটা এইচটিএমএল এ সেভ হয়েছে কিনা আপনি বুঝবেন কিভাবে? যদি দেখেন আপনার এই ফাইলেরটার নামের পাশে কোনো একটা ব্রাউজারের আইকন দেখা যাচ্ছে, তার মানে আপনাকে বুঝতে হবে এটা এইচটিএমএল এ ফাইলে সেভ হয়েছে। বুঝেন না আমার কথা না? বুঝতে পারছি ভাই। বুঝছি ভাইয়া। এখন আমাদের কাজ হচ্ছে যে কোডগুলো আমরা করলাম, কি কোড করলাম সেটা তো আমাদেরকে দেখতে হবে, আমাদের ওয়েবসাইটে তৈরি হয়েছে কিনা দেখতে হবে। এখন যদি আপনি এখানে একটা ডাবল ক্লিক করেন, তখন দেখেন গুগল এজে, আমি গুগল এজে না, আমি গুগল ক্রোমে যদি আমি দেখতে চাই, তাহলে ওকে দিলাম। দেখেন এই গুগল এজে আপনার আমার ওয়েবসাইটটা কিন্তু রান হচ্ছে। আমার ওয়েবসাইটের বডির মধ্যে কিছু আমরা লিখছি। আমরা যদি আমাদের কোডে যাই, আমাদের এই কোডে যাই, কোডে দেখেন তো বডির ভিতরে কিছু লেখা আছে নাকি? না ভাই, বডি ট্যাগের ভিতরে কিছু লেখা নাই। তো বডি ট্যাগের ভিতরে কিছু যদি লেখা না থাকে, তাহলে এখানে বডিতে কিছু শো করবে না। আমরা শুধু লিখছিলাম টাইটেল, হেডের ভিতরে, হেড এটা হলো মাথা, তাই না? এই মাথার ভিতরে আমি একটা টাইটেল নামে ট্যাগ লিখছিলাম, সেই টাইটেলের ভিতরে আনোয়ার হোসেন লিখছিলাম, এই জন্য এখানে আনোয়ার হোসেন লেখা শো করছে। তার মানে পৃথিবীর যত ওয়েবসাইটে এরকম টাইটেল শো করে, সেগুলা কোথা থেকে শো করে? টাইটেল ট্যাগের মধ্যে, হেড ট্যাগের ভিতরে টাইটেল নামে একটা ট্যাগ আছে, সেখান থেকে শো করে। তার মানে যদি কোনো একজন বলে যে ভাই শুধু আমার টাইটেলটা একটু চেঞ্জ করে দেন, আপনি ডাইরেক্ট কোথায় যাবেন? ওই এইচটিএমএল ফাইলের হেড ট্যাগের ভিতরে টাইটেল নামে একটা ট্যাগ থাকবে, সেখানে আপনি নামটা চেঞ্জ করে দেবেন। এই তো ভিতরে ছিল ওটা চেঞ্জ করলেই হয়ে যাবে। কথা বোঝা গেছে? খুব কঠিন জিনিস না? কথা বলেন না কেন? না ভাইয়া, বুঝতে পারছি। হ্যালো ভাই, বুঝতে পারতেছি, বুঝছি। তাহলে আমাদের এখানে পার্ট কয়টা বলেন তো? যে আমাকে প্রথমেই এইচটিএমএল দিয়ে শুরু করলাম, শেষ করলাম, যা কিছু করতে হবে আমাকে এর ভিতরে করতে হবে, কারণ এটাই আমার নির্দিষ্ট একটা বাউন্ডারি, তাই না? এই বাউন্ডারির ভিতরে আমার কোডগুলো লিখতে হবে। ভালো কথা। এখন এই বাউন্ডারিটাকে আমি দুই ভাগে ভাগ করলাম। কি একটা মাথা আর একটা হলো আমার পুরো শরীরটা, এই তো বডিটা। আমি যদি বডির ভিতরে কোনো কিছু লিখি, সেটা বডিতে শো করবে। আর হেডের ভিতরে আমরা টাইটেল লিখতে পারি, আমরা কোনো কিছু লিংক দিতে পারি। মানে হেডের মধ্যে তো শুধু বুদ্ধি টুদ্ধি এই টাইপের জিনিসপত্রগুলো থাকে, ওগুলো তো দেখা যায় না খুব বেশি। আপনার মাথার মধ্যে বুদ্ধি আছে, সেটা তো দেখা যায় না, কিন্তু আপনি জিম করলে আপনার শরীরটা মোটা হচ্ছে, সেটা দেখা যাচ্ছে। তো আমরা এই হেডের ভিতরে যে কোনো কিছু রাখি, সেটা হয়তো দেখা যাবে না, বাট এটা অনেক কাজে, লিংক গুলো দিতে হয়, রিসোর্স রাখতে হয় এখানে হেডের ভিতরে, সেটা আমরা পরে কথা বলবো। বাট আপাতত এই জিনিসটা বোঝেন যে আমরা একটা হেড তৈরি করলাম, আর একটা হলো বডি। এখন এই বডির ভিতরে আমরা কিছু একটা লিখি, বডির ভিতরে একটা ট্যাগ লিখবো। সাপোজ সেই ট্যাগটার নাম হচ্ছে H1, এই ট্যাগটা লিখবো। দিস ইজ HEAD হেডিং ট্যাগ, এরকম কিছু একটা লিখলাম। তো এটাই ট্যাগের শেষ করতে হবে না? আমি এই দিকতে শেষ করে দিলাম, H1টাকে শেষ করে দিলাম। শেষ করে দেওয়ার পরে এই ফাইলটা আমি যে কোডগুলো লিখলাম, এই কোডগুলো কি আর সেভ হয়েছে এখনো পর্যন্ত? না ভাইয়া, এই কোডটা সেভ হয় না। কিভাবে বুঝবেন? এই পাশে দেখেন একটা স্টার মার্কের সাইন দেওয়া আছে, তার মানে বোঝা যাচ্ছে যে এই কোডটা এখনো সেভ হয় নাই। এখন আপনি কি করতে পারেন? কন্ট্রোল এস চাপ দিতে পারেন, সেভ হয়ে গেল। অথবা আপনি কি করতে পারেন? এখানে ফাইল থেকে আবার সেভে ক্লিক করতে পারেন। সেভ আর সেভ এর পার্থক্য জানেন আপনারা? আমাকে এটা ধরছিল, বুঝছেন? আমি তখনও কিন্তু ইউনিভার্সিটিতে পড়ি, কিন্তু আমি জানতাম না যে সেভ আর সেভ এর মধ্যে পার্থক্য কিছু আছে। আমাকে স্যার জিজ্ঞেস করছিল, বলতো যে সেভ আর সেভ এর মধ্যে পার্থক্য কি? সেভ হচ্ছে যেখানে সেভ করা আছে ওখানে পুনরায় সেভ করা। সেভ হচ্ছে মানে হচ্ছে মানে কিভাবে সেভ করতে চাই, মানে লেআউট দিবে আপনাকে, চয়েস করে সেভ করা। হ্যাঁ, মানে আমি একটা ফাইল সেভ করা অলরেডি আছে, সেভ দিলে ভাই রিপ্লেস হয়ে যায়। আমার ফাইল একটা সেভ করা অলরেডি আছে। আমি যদি চাই যে আমি আরো
অন্য আরেকটা জায়গাতে সেভ করব, এই ফাইলটা ডুপ্লিকেট বানাবো, তখন সেভ অ্যাজ দিয়ে আমি আবার নতুন একটা ভাবে সেভ করতে পারি। তো যাই হোক, আমার কথা হচ্ছে আমি সেভ করলাম। তো সেভ করার পরে যদি এখন আপনি আবার এই জায়গাতে আসেন, এখানে এসে যদি আপনি আবার ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে আমার গুগল এজে এটা রান হয়েছে। দেখেন এখন কি লেখা আছে দেখেন তো, দিস ইজ হেডিং ট্যাগ। এটা কোথায় শো করছে? এটা হেডিং ট্যাগ বডিতে বডিতে শো করতেছে। বডিতে কথা বুঝতে পারছেন? বডিতে টোন কিতাম একটু নয়েস আসতেছে কার এখান থেকে। বিজ্ঞানীরা ভাইজান বলেন বুঝতে পারতেছেন কিনা? এটাই ফাইল তৈরি করাটাই কঠিন জিনিস, আর কোনো কঠিন কাজ নাই। এই যে ফাইল তৈরি করে রান করবেন এটাই কঠিন কাজ, আর কোনো কাজ নেই। তো যারা নতুন, জি ভাই বুঝতেছি ভাই। জি ভাইয়া বুঝতেছি। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল জি যে আমি যে ফাইলটা তৈরি করব, আমি কি সব সময় মানে প্রতিটা ক্ষেত্রেই কি HTML হেড বডি এভাবে লিখতে হবে প্রতিটাতে, নাকি ওইটা ভিন্নভাবে আসতে পারে? বুঝিনি আপনি কখন আবার ফাইল তৈরি করবেন আরেকটা? জি জি, মানে হ্যাঁ আপনাকে আবার সব লিখতে হবে। হ্যাঁ আপনি আবার লিখবেন, এটা এই হেড বডি আবার মানে লিখবেন। প্রতিটা ক্ষেত্রে কি এই পয়েন্টগুলো আসবে, হেড বডি? হ্যাঁ প্রত্যেকটা ক্ষেত্রে আপনি এই আচ্ছা প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে আপনাকে তো যেভাবে করেন না কেন, আপনাকে একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, ওই এনভায়রনমেন্টের ভিতরে লিখতে হবে আপনাকে। প্রত্যেকটা ফাইলের ক্ষেত্রে আপনাকে এই HTML শুরু করতে হবে, শেষ করতে হবে, ওর মধ্যে হেড ট্যাগ থাকবে, বডি ট্যাগ থাকবে, তো থাকবেই ঠিক আছে। যতগুলো ফাইল তৈরি করবেন। এখন হলো মনে করেন যে আমাকে অ্যানসার দেন, সেটা হচ্ছে কেদন সেদিন বলতেছিল যে প্রোগ্রামের একটা তার প্যাশন, সেটা হচ্ছে যে এই যেখানে ক্লিক করলে এখানে চলে। ও আচ্ছা, কোন এক ব্যাচের স্টুডেন্ট সম্বন্ধে একটা রিভিউ দিছে, একটা ভিডিও বানাইছে, আমাদের ফাউন্ডেশনে দিয়ে দিছে। তো উনি বলতেছিল যে আমার খুব প্যাশন ছিল যে একটা জায়গাতে ক্লিক করলে সেটা চলে যাচ্ছে আর একটা জিনিস শো করতেছে, এটা কেমনে হয়। হ্যাঁ, যেমন আমাদের কাছে একটা কিউরিওসিটি থাকে না যে একটা প্ল্যান শূন্যের উপর দিয়ে কেমনে আসলে ভেসে যাচ্ছে, যেমন এইসব কিউরিওসিটি থাকে। তো যারা প্ল্যান তৈরি করে তার মধ্যে এই কিউরিওসিটি নাই, তাই না? এখন আমাদের কিউরিওসিটিটা হচ্ছে যে এখানে আমরা এই h1 ট্যাগ লিখলাম, লেখাটা এরকম শো করলো। আমরা আরেকটা ট্যাগ লিখলাম, সাপোজ আমি এই ট্যাগটাকেই কপি করি, এই ট্যাগটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এন্টার দ্য নেক্সট, আমি এটা ভি দিলাম, আমি এটাকে দিলাম হচ্ছে h2 ট্যাগ, এটা দিলাম হচ্ছে h2 ট্যাগ, এটাকে দিলাম h2 ট্যাগ। এরপর কন্ট্রোল এস চাপ দিলাম, আমি ফাইলটাকে আবার রিলোড করলাম। তাহলে এটা হেডিং ট্যাগ, এটা হচ্ছে এটাও হেডিং ট্যাগ, কিন্তু এটা লেখাটা বড়, এই লেখাটা ছোট। এটা অটোমেটিক্যালি হয় কিভাবে আসলে? কেউ একটু ডিসক্রাইব করতে পারবেন এটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে আসলে? ট্যাগটার জন্য ভাইয়া। প্রথমটা হেডিং 1, সেজন্য এটা বেশি বড়। প্রথমটা বড় ভাই, সেকেন্ডটা ছোট ভাই। না না, সেটা তো আমি বুঝছি ভাই, সেটা তো আমরা বুঝতে পারছি, কিন্তু আসলে এদের মাথা থেকে এই চিন্তাটা ব্রাউজার বুঝতেছে কিভাবে? ভাই এটা হচ্ছে H1 আর H2 যে ট্যাগ গুলোর কারণে হচ্ছে। না না, সেটা তো ভাই হচ্ছে। যেমন আপনাকে যদি আমি একটা কোশ্চিন করি, আমি যখন আপনাকে একটা কোশ্চিন যদি আমি করি, সেদিন আমি কোশ্চিন করছিলাম যে উগান্ডা প্রেসিডেন্টের নাম কি, তো আপনি তো বলতে পারলেন না, কিন্তু কেউ না কেউ তারা বলতে পারবে। তো আপনি বলতে পারলেন না কেন, আর আরেকজন বলতে পারতেছে কেন? জানি এই না যে ভাইয়া। h1 আপনি বুঝলেন, ঠিক আছে, আমরা বুঝলাম যে আপনি h1 মানে লেখাটা বড় হবে, h2 মানে লেখাটা ছোট হবে। কিভাবে হচ্ছে আসলে, ঘটনাটা কিভাবে ঘটতেছে, ও বুঝতেছে কিভাবে যে h1 মানে তাকে h1 লিখলেই এখানে লেখাটা বড় করে দেখাইতে হবে, আর h2 মানে একটু ছোট করে দেখাইতে হবে, ও বুঝতেছে কিভাবে? ওদের মেমোরিতে এটা ইনপুট দেওয়া, হ্যাঁ কি বলে, মেমোরিতে এই জিনিসটা ইনপুট, মেমোরিতে এই জিনিসটা ইনপুট দেওয়া, মেমোরিতে এই জিনিসটা বলে দেওয়া আছে। এটা একটা পয়েন্ট, ভালো একটা পয়েন্ট। হ্যাঁ, সার্ভারের মাধ্যমে হচ্ছে। সার্ভারে
এখানে মেমরি বলতে, হ্যাঁ আমরা মেমরি কথাটা এখন বারবার বলবো না, আমরা সার্ভারের কথা বলবো, যেহেতু আমরা অলরেডি সার্ভার ওটাই দেওয়া সার্ভারের মধ্যে বলে দেওয়া আছে। তাহলে ভাইয়া HTML ল্যাঙ্গুয়েজটা ডিজাইন করার সময় এভাবে করা হয়েছে। H1 ট্যাগ বড়, তারপর H2 তার থেকে যেটা ছোট লুকাই হবে, তো H3 তার কথা থেকে ছোট থাকে। হবে, এরকম সিরিয়ালে 6 পর্যন্ত ছোট ওয়েবসাইট হতে করে দেন। দেয় এটাই সার্ভার। না আমি এই কথাগুলো মানে এভাবে বলার পিছনে কারণটা হচ্ছে যে পৃথিবীতে কোনো জিনিসই এমনি এমনি হয়, এরকম কিছু আছে নাকি যে একটা এমনি এমনি হয়? প্রয়োজনে আরেকটা আসে, যেটা প্রয়োজন হইলে এটা তৈরি হবে। না না প্রয়োজন না, সেটা ঠিক আছে, আমি বললাম পৃথিবীতেও এমনি এমনি কোনো জিনিস কাজ করে? না ভাইয়া। সাপোজ বাতাস হচ্ছে, সে বাতাসটা কি এমনি এমনি হয়? না না। বৃষ্টি হচ্ছে এমনি এমনি বৃষ্টি হয়, মানে কোনো কিছু কিন্তু এমনি এমনি হয় না। হ্যাঁ, সাপোজ রোবট কথা বলতে পারে, ও এমনি এমনি কথা বলতে পারে? না। তার মানে এই যে না ভাইয়া। H1 মানে যে লেখাটা বড় হবে, H2 মানে লেখাটা যে ছোট হবে, এটা কোথাও না কোথাও তো বলে দেওয়া আছে, বোঝেন নাই না? আমরা জানি যে কোথাও না কোথাও বলে দেওয়া আছে, ব্রাউজারে বলে দেওয়া আছে। তার মানে সেটা কোথায় বলতে আছে আমরা জানি, সার্ভারে বলে দেওয়া থাকে। কোথায় বলে দেওয়া থাকে? সার্ভার। সেই সার্ভার। তাহলে আমরা বলতে পারি যে HTML এর সার্ভারের নাম কি, যদি জিজ্ঞেস করে ভাই বাতেজি HTML নিয়ে আপনি কাজ পারেন, HTML এর সার্ভারের নাম বলেন তো। ডকটাই বলেন। স্যার বিভিন্ন ধরনের ব্রাউজার। দিস ইজ কারেক্ট অ্যানসার। সকল ধরনের ব্রাউজারে HTML এর সার্ভার বলতে পারি আমরা। সকল ব্রাউজারগুলোকে আমরা কি বলতে পারি? HTML এর সার্ভার। যখন ব্রাউজারগুলো তৈরি করা হয়, ওই ব্রাউজারগুলোর মধ্যেই এগুলা আগে থেকে বলে দেওয়া থাকে যে যখনই কেউ H1 ট্যাগ লিখবে, লিখে এখানে ব্রাউজারে হিট করবে, তখনই আমরা বুঝতে পারবো যে সেই লেখাটা একটু এইরকম বড় হবে, এইরকম না, এইরকমই বড় হবে, এবং লেখার কালারটা এইরকমই কালো হবে। যখনই কে H2 লিখবে এবং তার ভিতরে কোনো কিছু লিখবে, সেই লেখাটা H1 থেকে একটু ছোট হবে এবং সেই লেখার কালারটা এরকম ব্ল্যাক হবে। বুঝা গেছে আমার কথা? জি। যারা অলরেডি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট পারে, আপনাদের বন্ধু বান্ধব, তাদেরকে এই কোশ্চেনটা কালকে করবেন যে দোস্ত তুমি তো এই এটা পারো, তুমি একটু বলো যে HTML এর এই ট্যাগগুলো মানেগুলো কে জানে, আসলে কিভাবে জানে? হ্যাঁ, এটা সার্ভারের নামটা কি? ঠিক আছে, এটা হলো কোশ্চেন করবেন। তো আপনারা এখন ক্লিয়ার ব্যাপারটা যে কোনো কিছু এমনি এমনি হয় না। প্রত্যেকটা ব্রাউজারে এমন না যে আপনি গুগল ক্রোমের এই ব্রাউজারটা হেডিং ট্যাগ করতে পারতেছে, গুগল এজও পারতেছে, কিন্তু তার মানে সকল ব্রাউজার যখন তৈরি করা হয়, ব্রাউজারগুলো এই সব ট্যাগগুলো মানেগুলো আগে থেকে ওখানে দেওয়া থাকে। তাহলে আমরা বলতে পারি যে HTML সার্ভার হচ্ছে, সকল ধরনের ব্রাউজারকে আমরা HTML সার্ভার বলতে পারি, রাইট? জি ভাই। ভাই একটা কোশ্চেন ছিল। জি বলেন। বলেন। আমরা যদি যেমন H1 এর তো H1 ট্যাগ ইউজ করলে লেখাটা একটু বড় হয়, H2 থেকে তার থেকে ছোট হয়। তা আমার যদি ছোট লেখাটাই দরকার হয়, তাহলে আমি কি H1 স্কিপ করে H2 বা H3 এরকম একবারে প্রথমে এটা ইউজ করতে পারবো? অবশ্যই পারবেন। আমি H1 আপনি H1 লেখার দরকারই নাই, আপনি H1 লেখার দরকার না, আপনি H2 লিখতে পারবেন। আপনি এখানে H4 লেখেন, এটা আপনি এখানে H4 লিখেন, সমস্যা নেই, এখানে উপর নিচে বলতে কোনো কথা নেই, ঠিক আছে? কন্ট্রোল এস চাপ তাহলে লেখাগুলো কি আরো ছোট হতে থাকবে না ভাই? হ্যাঁ আরেকটু ছোট হবে, যে H4 মানে আরেকটু ছোট। H6 পর্যন্ত আছে, H1 H2 H3 H4 H5 H6, 7 নাই, H6 পর্যন্ত আছে। তাহলে এই যে আমি বললাম যে H6 নাই, মানে H7 নাই, তার মানে এই যে H1 লিখতেছি, এটা কি আমার নিজ থেকে তৈরি করা নাকি সব এগুলা? না, কথা বলেন। আমি যদি এখন H7 লিখি, H7 এর এখনো প্রয়োজনীয়তা পড়ে নাই। H7 লিখলে তো আসবে না, তার মানে H7 লিখলে কেন আসবে না? ওটা ব্রাউজারে বলে দেওয়া নাই, আছে? না, কথা কি বুঝতে পারছেন? H7 H6 পর্যন্তই আছে, H6 পর্যন্তই আছে, তার মানে এগুলা ট্যাগগুলো আগে থেকেই তৈরি করতে হয়। আপনারা মোবাইলে যেমন
আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। জি, আমি বলতে চাচ্ছিলাম যে তাহলে কি এই ট্যাগ গুলো আগে তৈরি হয়েছে তারপরে ব্রাউজার তৈরি হয়েছে, নাকি ব্রাউজার আগে তৈরি হয়ে পরে ট্যাগ তৈরি হয়েছে? হ্যাঁ, আগেই তো ট্যাগ তৈরি হয়েছে, আগেই ট্যাগ তৈরি হয়েছে। হ্যাঁ জি আচ্ছা। স্যার আগে ট্যাগ তৈরি হয়েছে, এগুলো চেক করছে কোথায়? আচ্ছা আমরা একটু হিস্ট্রি পড়ি, তাহলে আমাদের আরেকটু জিনিসটা ক্লিয়ার হবে। ঠিক আছে, আমরা একটু হিস্ট্রিতে আসতে হবে, আমরা একটু ব্যাক করি হিস্ট্রিতে। ব্রাউজার গুলোও কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি, তাই না ভাই? হ্যাঁ, সব জিনিস প্রোগ্রাম। আচ্ছা আমরা একটু হিস্ট্রিতে আসি। সেটা হচ্ছে এই এইচটিএমএল এর এই কনসেপ্টটা নিয়ে আসলো কে আসলে? এই এইচটিএমএল এর কনসেপ্টটা নিয়ে আসে স্যার টিম বার্নার্লিজ, না TEAM না কি লেখা, টিম বার্নার্লিজ। স্পেলিং কি বলেন তো? ও TEEM হবে না ভাই, TIM হবে। হ্যাঁ স্যার, রাইট। এই যে আসছে। এই ব্যক্তিটাই প্রথমে কিন্তু আপনার এটা না তো, টিম বার্নার্স-লি। টিম ও সরি বার্নার্স, নাম হচ্ছে টিম বার্নার্স-লি। বার্নার্স-লি দিয়ে হবে। এই যে এই ব্যক্তি, ঠিক আছে। দেখেন ইনি কিন্তু প্রথমে 1991 এর দিকে এই ওয়েব তৈরি করেন, এই ওয়েবের কনসেপ্টটা নিয়ে আসেন। ওয়েব মানে কি, এই HTML এই কনসেপ্টটা উনি নিয়ে আসেন। এনাকে দেখে কি পরিচিত মনে হচ্ছে নাকি? দেখেন তো। জি ভাইয়া পরিচিত। জি ভাইয়া পরিচিত। হ্যাঁ ভাইয়া, ওনার ইন্টারমিডিয়েটে থাকতে ওনার ইয়া পড়ছিলাম আইসিটি তে। 9-10 পড়ছি ভাই এটা। আচ্ছা আচ্ছা, যেটা আমরা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে একজন ক্রিকেট কমেন্টেটরের মতো দেখতে। আচ্ছা আমরা যেটা প্রথমের দিকে আসি, আমরা একটু হিস্ট্রিটা একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে যে স্যার টিম বার্নার্লি 1991 এর দিকে আসলে HTML টা তৈরি করেন। কত সালে? 1991 দিকে তৈরি করেন। এখন ওয়েব যেটা, ওয়েবের কনসেপ্ট এটা আসলে 1989 এর দিকে। কত? 1989 এর দিকে। আর ইন্টারনেট আসে যখন ওয়েবটা আসলো, যখন ওয়েবের কনসেপ্টটা আসলো, তখন তো ওয়েবটা আসলে হবে না, সেটা তো এরকম ভিজুয়াল দেখতে হবে না। তো সেটার জন্য আসলো ইন্টারনেট। কথা বোঝেন নাই? প্রথমে আসছে কি ওয়েবের কনসেপ্ট। তো এই ওয়েবের কনসেপ্টটা তো আসলে হবে না, সেটা তো আমাকে সার্চ করতে হবে বা ইন্টারনেটের থ্রুতে দেখতে হবে। সেই জন্য আসছে 1990 এর দিকে ইন্টারনেট। কথা বোঝা গেছে? জি হ্যাঁ বুঝতে পারছি। তো এই ব্যক্তিটা, আমি একটা জিনিস দেখে আপনাদেরকে, সেটা হচ্ছে সেদিন তো প্রথম দেখলাম যে ওই যে পৃথিবীর প্রথম ওয়েবসাইট দেখছি না আমরা। আচ্ছা এদের একটা সংস্থা আছে, হ্যাঁ সংস্থা বলতে দেখবেন যে ঢাকাতে যেমন টিএসসির মোড়ে ওই যে মুরব্বীরা একটু বসে বসে চা খায়, আড্ডা দেয়, বিভিন্ন বিষয় চিন্তা করে, তেমনি এই ওয়েব রিলেটেড মানে এই বুদ্ধিমান ব্যক্তিরা, এরা ইউরোপিয়ান একটা সংস্থা আছে, সেটার নাম হচ্ছে CERN। এই সংস্থাটা হচ্ছে কোথায় কথা হচ্ছে ভাই, প্লিজ কথা বলবেন না। ওই যে এমডি কি যেন নাম, এই যে ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ, এখানে আসলে ওনারা এই রিসার্চ বেস কাজগুলা করতো। ঠিক আছে, এই জায়গাতে ওনারা রিসার্চ বেসে কাজগুলা করতো। স্যার টিম বার্নার্লি এখানে গবেষণা করতো। কথা বুঝতে পারছেন? জি ভাই বুঝছি। আমরা এই যে HTML এর যে ট্যাগগুলো কথা বলতেছি, তার মানে আমি আপনাদের একটা কথা বলছিলাম মনে আছে যে ট্যাগ হচ্ছে 116 থেকে 120 এর আশপাশেই হবে, 2-4টা কম বেশি হবে। কেন আমি শিওর বলতে পারতেছি না, বিকজ অফ এই ট্যাগগুলো কম বেশি হয়।
প্রতিনিয়ত চেঞ্জ হয়। তার মানে এই ট্যাগগুলোকে কেউ না কেউ তো কন্ট্রোল করে। এই ট্যাগগুলো তৈরি করা বা রিমুভ করা কেউ তো কেউ কন্ট্রোল করে, তাই না? কথা বলে এই কন্ট্রোল তাহলে করাটা কি? সেটা হচ্ছে একটা সংস্থা, সেটা হচ্ছে W3C। W3C এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম। এই প্রতিষ্ঠানটা হচ্ছে এনারা সাউন্ড দিচ্ছে কে যেন বারবার, কাহিনী কি বুঝলাম না কিছু। আব্দুল্লাহ ভাই একটু মিউট করেন। আপনারা কি মজা পাচ্ছেন না, রাইট? এই জন্য সমস্যা হচ্ছে। এটাকে নতুন নতুন ইনফরমেশন, আসলে এই ইনফরমেশন গুলো আপনি চাইলেই কিন্তু যে ইউটিউবের সব ভিডিওতে পাবেন, ব্যাপারটা কিন্তু এরকম না। এই জন্য একটু গুরুত্ব সহকারে দেখেন এই জিনিসগুলো। মানে আপনি প্রোগ্রামিং শিখবেন, আপনি হচ্ছে লাখ টাকার চাকরিও করতে পারেন, সেটা কোনো ফ্যাক্ট না। কিন্তু এই বিষয়গুলো যে আপনি জানেন ব্যাপারটা এরকম না, মানে জানতেও হবে ব্যাপারটা এরকম না। একটা জিনিস খেয়াল করছেন যে আপনি যদি সাকিব আল হাসানকে জিজ্ঞেস করেন যে 1990-এর দশকে সবচেয়ে সেরা ব্যাটসম্যান কে ছিল বা বলার কে ছিল, সে বলতে পারবে না? এখন পারবে। তার মানে কি এটা যে সে যদি ওটা না জানতো তাহলে সে ভালো ক্রিকেট খেলতে পারবে না? পারবে। বাট এই নলেজগুলো থাকাটা মানে দরকার না। আপনি একটা বিষয় নিয়ে যেটা নিয়ে আপনি সারা জীবন ইনকাম করবেন, টাকা পয়সা রোজগার করবেন, তার যদি আপনি নারী নক্ষত্র সবই মোটামুটি একটু সামান্য টুকটাক না জানেন, তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল না? এমন না যে জানতেই হবে। যেমন আপনি HTML আপনি ভাই HTML এমন একটা প্রোগ্রামিং নেই, কোনো অপশন নাই যে আপনি HTML বাদ দিয়ে অন্য কোনো কিছু দিয়ে আপনি কি করতে পারবেন, এরকম স্ট্রাকচার এবং কন্টেন্ট তৈরি করতে পারবেন। আমি এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি সবসময় কাজ করতেছেন, অথচ এটা কে তৈরি করে এরা, আপনি তাদের কাহিনী জানেন। তার মানে আমরা আজকে বুঝতে পারলাম যে W3C নামে একটা সংস্থা আছে যারা কি করে, এই HTML ট্যাগ গুলাকে কি করে, নিয়ন্ত্রণ করে। এরা কন্ট্রোল করে। কখন নতুন ট্যাগের যদি প্রয়োজন হয়, যেমন H6 পর্যন্ত আছে, তো আমাদের মতো ডেভেলপাররা যদি রিকোয়েস্ট করে, বা রিকোয়েস্ট না, যদি তাদের কাছে মনে হয় যে H7 ট্যাগটার প্রয়োজন আছে, তারা তৈরি করতে পারে না? যেভাবে পারবে। আপনার কাছে মনে হয় যে তারা শুধু তৈরি করলেই সেটা পাবলিশড হবে? না ভাই, তৈরি করলেই পাবলিশড হবে না। তাদের এই যে মুরব্বীদের কাছে আনতে হবে, এখানে নিয়ে এসে প্রপোজাল দিতে হবে যে আমরা নতুন ট্যাগটা নিয়ে আসতে যাচ্ছি। তারা গবেষণা করে দেখবে যে হ্যাঁ এই ট্যাগটা চলবে কিনা, ঠিকঠাক আছে কিনা। দেন যদি তারা অ্যাপ্রুভ করে, তাহলেই কি হবে, আপনি সেটা ইউজ করতে পারবেন। কথা বোঝা যায় না? এটা নিয়ে অনেক কথা বলা যায়, বুঝছেন, কিন্তু মানে বোরিং লাগবে, এই জন্য বলতেছি না। তো আপনারা যখন মোবাইল অ্যাপস তৈরি করেন, মানে ইউজ করেন বা যেটাই ইউজ করেন, প্রত্যেকটা জিনিসে কিন্তু ভার্সন থাকে। কি থাকে? ভার্সন থাকে। ভার্সন জিনিসটা কি করে আসলে? ভার্সনে কি হয়? নতুন কিছু আপডেট নিয়ে আসবে, নতুন বৈশিষ্ট্য থাকে, নতুন কোনো বৈশিষ্ট্য থাকবে, তাই না? এই HTML এর ক্ষেত্রে এরকম ভার্সন আছে, HTML1, HTML2, এখন HTML5 ভার্সন চলতেছে। কত চলে? HTML5 চলে। তার মানে এরকম H1 মানে 1 2 3 4 করে কিন্তু ছিল, ঠিক আছে? এরকম অনেকগুলো ভার্সন HTML এর আছে। এখন এই ভার্সনগুলো কি হয়, ভার্সনে একটা ছোট হিস্টরি আমার কাছে মনে পড়ে, সেটা হচ্ছে আপনার সম্ভবত XHTML নামে একটা ভার্সন ছিল। মানে HTML4 এ যেটা সমস্যা হয়ে গেছে সেটা হচ্ছে যে এটা হলো আমরা HTML এর ট্যাগ লিখতেছি, লেখার পরে আমরা যখন করি কি, যে এখানে H4 লিখলাম, এখানে H4 এর এই ক্লোজিংটা দিলাম না। আপনি সেভ দেন, কাজ করবে এটা। আপনি সেভ দিলেন, এটা কিন্তু কাজ করবে। কাজ করছে না? জি ভাইয়া, জি কাজ করতেছে। আপনি যে এটা লিখছেন, এটা আপনি এটা উঠাই দেন, এই H4 এর এই ক্লোজিং পুরাটাই উঠাই দেন, সেভ দেন, এটা কাজ করবে। কি এক আজব কাহিনী না?
তাহলে এত কষ্ট করে লিখার দরকারটা কি, কাজ তো করতেছে। তো নিচে লেখা ভালো হয়ে গেছে। আপনি মনে করেন যে আরো কাজ করতে পারেন এটাতে, যে আপনি এটাতে দিলেন হলো ক্যাপিটাল এইচ, এটাতে দিলেন আপনি ক্যাপিটাল এইচ 4 আর এটা দিলেন স্মল এইচ 4, কন্ট্রোল এস দেন, এটা কাজ করবে। আজব কাহিনী ভাই। হ্যাঁ, এখন আপনি মনের মাধুরী মিশায়ে। ভাই আমার একটা প্রশ্ন আছে এখানে। জি জি বলেন ভাই আমার একটা প্রশ্ন আছে এখানে, যে আমরা ওই ট্যাগগুলা লেখার সময় কি ক্যাপিটাল লেটার ইউজ করতে পারবো সব সময় নাকি স্মল লেটার ইউজ করতে হবে? আমরা সেটা আসতেছি, সেই প্রসঙ্গটাতে আসতেছি। আমরা কখনো কি প্রথম যখন দেখাইলাম তখন আমি কখনো ক্যাপিটাল দেখাইছি? সবগুলো স্মলই দেখাইছি, তাই না? তার মানে ট্যাগে স্ট্যান্ডার্ড ফরম্যাটটা হচ্ছে আপনি স্মল লেটারে লিখবেন। এখন কাহিনী হইতেছে যে আমি যেটা দেখানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে আপনি কিন্তু যা ইচ্ছা তাই লিখতে পারতেছেন, কোনো প্রকার সমস্যা হচ্ছে না। তো এইরকম প্রবলেম যখন হচ্ছিল, জিজ্ঞেস করছি, এইরকম যখন প্রবলেম হচ্ছিল তখন এই যে HTML এর সংস্থা W3C এরা দেখলো কি রে ভাই, এরা তো যা ইচ্ছা তাই করতেছে, এরা তো আমাদের কোনো রুলস এর তোয়াক্কাই করতেছে না। অতএব এদেরকে কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল কিভাবে করবে? যে আপনাকে H4 স্মল লেটারতে শুরু করছেন, H4 স্মল লেটারতে শেষ করতে হবে, এর লেস দেন গ্রেটার দেন সব যা মানে একদম প্রপার ওয়েতে আপনাকে কাজ করতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। আদারওয়াইজ কি করবে না? কাজ করবে না। এরপরে সে ভার্সনটা নিয়ে আসলো, সম্ভবত XHTML নামে একটা ভার্সন নিয়ে আসলো। XHTML একটা ভার্সন নিয়ে আসলো, কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমরা বাঙালি বলে যে যাই বলি না কেন, যেটাতে আমাদের নিষেধ করবে সেটা আমরা বেশি করতে ইচ্ছে করে না আমাদের। জি জি ভাইয়া, একটু খেয়াল করে দেখেন, আপনাকে যেটাতে নিষেধ করবে সেই জিনিসটাই করতে আপনার বেশি মন চায়। তার মানে যেটা ওরা নিষেধ করছে আমরা সেটাই করতে চাই। এবং তারা দেখলো যে আমরা যেহেতু ওটাই বেশি করতে যাচ্ছি, না হলে আমরা নিজেরা হয়তো একটা এরকম কোন একটা কনসেপ্ট বা প্রোগ্রামিং এর কনসেপ্ট নিয়ে আসতে পারি। তারা চিন্তা করে দরকার নেই বাবা, তাদের সাথে ঝগড়া করে লাভ নাই, তারা হচ্ছে আমাদের কাস্টমার, তারা আমাদের লক্ষ্মী, সো ওদের সাথে বার্গেনিং করে আমাদের লাভ নাই। এরপরে একটা ভার্সন নিয়ে আসলো, সম্ভবত HTML5 টাইতেই 4.1 এরকম একটা ভার্সন, যেখানে বলা হয়েছিল যে আপনার আমাদের রুলস হচ্ছে যে আপনি এইভাবেই লিখবেন, এই ফরম্যাটেই লিখবেন। যদি আপনি ভুল লেখেন যেমন এখানে লেস দেন গ্রেটার দেন আপনি দিবেন না, আমাদের কোনো সমস্যা নেই, আপনার এখানে জিনিসটা কাজ করবে। কিন্তু সমস্যাটা কোথায় হবে? সমস্যাটা হবে আপনার সার্চিং এ। আপনি একটা অ্যাপ্লিকেশন তৈরি করলেন বা একটা সফটওয়্যার তৈরি করলেন, যেটা আপনাকে এরকম গুগলে কেউ সার্চ দিবে, হ্যাঁ, যেমন আমার নাম লিখে যদি কেউ সার্চ দেয় খুঁজেই পাওয়া যাবে না, তাহলে সেই অ্যাপ্লিকেশনটা তৈরি করে লাভ আছে? আপনি কি সব সময় এরকম করে লিখবেন প্রথম আলো.com একবার লিখে সার্চ দেবেন? আপনি লিখেন কি প্রথম আলো লিখেন, প্রথম আলো লেখার পরে কিন্তু প্রথমের দিকে চলে আসতেছে। আপনি তো এমন লেখেন না www.prothomalo.com এরকম করে লিখেন, আপনি এরকম করে তো লিখেন না। এরকম করে লিখলে তো আসবেই, কিন্তু আপনি তো লেখেন শুধু প্রথম আলো, কেউ লেখা হচ্ছে প্রথম আলু, হ্যাঁ, কেউ লেখা হচ্ছে প্রথম আলো লিখতে পারি আমি, তারপরেও কিন্তু সে প্রথমেই চলে আসতেছে, দেখতে পাচ্ছেন? তো কথা হচ্ছে আপনি যা কিছু লিখতেছেন তারপরে প্রথমে চলে আসতেছে। তার মানে আপনি একটা অ্যাপ্লিকেশন বা একটা সফটওয়্যার বা একটা ওয়েবসাইট তৈরি করলেন, কিন্তু যেটা গুগলে র্যাঙ্ক করবে না, সেটা তো লাভ নেই, আলটিমেটলি মানুষজন খুঁজে পাবে না। এখানে প্রথমত 10টা পেজ দেখায়, কিন্তু এই যে আরো যে এতগুলা পেজ আছে, আপনারা কখনো এখানে ভিতরে ঢুকছেন, এখানে দেখেন এগুলাতে এই যে 1 2 3 4 5 নাম্বার আরো পেজ আছে, এই পেজগুলোতে তো আমরা যাই না। যদি 10 নাম্বার পেজে থাকে আপনার সফটওয়্যারটা, আপনি দেখবেন কেউ দেখবে খুঁজে? দেখবে না। তার মানে আপনি যদি এরকম ট্যাগে ভুলভাল করে রাখেন তাহলে আপনার সাইটটা র‍্যাঙ্ক করতে প্রবলেম করবে। কথা বোঝা গেছে আমার? জি ভাই। আপনি যদি ভুল করেন বা না লিখেন, ঘাটতারামু করে যদি এরকম ক্লোজিং না দেন বা কিছু না লিখেন, তাহলে কাজ করবে, বাট এরকম গুগলের সার্চ ইঞ্জিনে র‍্যাঙ্ক করতে প্রবলেম হবে। বোঝা গেছে আমার কথা? জি ভাই, বুঝতে জি পারছি। ভাইয়া। ওয়েবসাইটটা আপনার অসম্পূর্ণ থেকে যাবে। না, আপনার ওয়েবসাইটের মতোই থাকবে, কাজ করবে, কিন্তু এটা গুগলের সার্চ ইঞ্জিনের সমস্যা করবে।
ঠিক আছে? গুগল আপনাকে র্যাঙ্ক করবে না সহজে। হ্যাঁ, কারণ আপনি ভিতরে তো উল্টা পাল্টা লিখছেন। গুগল তো এগুলা রোবট দিয়ে তাকে কোড পড়ায়, তাই না? গুগল তো সবই পারে পড়ে। আপনি কোথায় কি লিখছেন গুগল জানে না? যাই হোক, তাহলে কি ব্যাপারটা কি বোঝা গেল আমার কথাগুলা সংক্ষিপ্ত আকারে? জি বুঝতে জি ভাইয়া বুঝছি। আপনাদের ভয়েস ছোট হয়ে আসতেছে, বুঝছেন? মনে হয় আজকে আর নিতে পারবেন না। খিদে লাগছে তাই। না ভাইয়া বুঝছি, বুঝতে পারছি। আমি অফিস থেকে আসছি, না ভাই, ফ্রেশ বুঝতে হইছি। পারতেছি, বাট কোডিং তো একটু অল্প অল্প করে বললে ভালো হয়, বেশি প্রেশার দিলে সমস্যা। না প্রেসার দিচ্ছি না, বুঝছি, প্রেসার দেওয়ার মানে ইচ্ছা আমার নেই। এটা হ্যাঁ, ঠিক আমি আছে। অনেকগুলা শিখাবো, বাট আপনি কিছুই পারবেন না, সেটা শিখে লাভ নেই। অল্প করে শিখলেও তাতে কাজে লাগে। আপাতত আমাকে এটা বলে, আমি তো এই ইতিহাস বললাম, ইতিহাসটাও দরকার নাই। যদি আপনাদের পয়েন্ট রাখতে মনে চাই, যদি কখনো কারোর সাথে আপনি তর্কাতর্কি করতে চান, তাহলে এটা কাজে দেবে। তখন আপনাকে মনে করবো, ওরে বাপরে, আপনি অনেক কিছু জানেন আলটিমেটলি। আমি তো আপনাকে বললাম, আপনার অনেক বড় বড় ডেভেলপার আছে, তাদেরকে জিজ্ঞেস করে দেখেন যে এইচটিএমএল এর কোম্পানিটার বা সংস্থাটার নাম কি। হ্যাঁ, সে বলতে পারে কিনা। এখন W3 সে বলতে পারলে বা না পারলেই বা কি যায় আসে, তাই না? সে তো ইনকাম করতেছে। কিন্তু দরকার মানে নিজেকে একটু, মানুষ জ্ঞান কেন অর্জন করে ভাই? খালি ইনকাম করার জন্যই? মানুষ দেখবেন উপন্যাসে বই পড়ে, কেন পড়ে? এটা তো মানুষের ব্র্যান্ডটাকে আরো অন্য লেভেল পর্যন্ত নিয়ে যায়। যাই হোক, একটু জেনে রাখলেন আর কি। তো এগুলা তো ইতিহাস বললাম, কিন্তু ইতিহাস বাদে আমরা কতটুকু শিখছি এখানে? যে একটা ফাইল কিভাবে তৈরি করতে হয়, এই HTML দিয়ে শুরু করতে হয়, এই HTML দিয়ে শেষ করতে হয়। আর এর ভিতরে কয়টা পয়েন্ট থাকে? একটা হচ্ছে হেড সেকশন থাকে, আর একটা হলো বডি সেকশন থাকে। বডির ভিতরে যেগুলো আমরা লিখি সেগুলাই বডিতে শো করে, আর হেডের ভিতরে টাইটেল ট্যাগের মধ্যে কোনো কিছু দিলে সে টাইটেলে শো করে। এছাড়াও হেডের ভিতরে আমরা আরো অনেক কিছু জিনিস লিংক আপ করব, কোনো কিছু লিংক আপ করবো, রিসোর্স গুলো আমরা এই জায়গাতে রাখবো, সেটা আমরা পরে দেখবো। তো বডির মধ্যে আমরা এই জিনিসগুলো লিখলাম, লেখার পর আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর যদি আমি এটা রান করি, রান করলে এরকম বিষয়গুলো আসে। আমরা এরপর বুঝতে পারলাম যে এই টেকগুলো আসলে যে এই যে H4 মানে লেখাটা ছোট হচ্ছে, H2 মানে লেখাটা আরেকটু বড় হচ্ছে, তার মানে এগুলা মানেগুলা কোথাও না কোথাও আগে থেকে বলে দেওয়া আছে। সেটা কোথায় বলে দেওয়া আছে? ব্রাউজারে বলে দেওয়া আছে। আবার এই যে ট্যাগগুলো, এই ট্যাগগুলোকে কন্ট্রোল করে কে? W3C। তো এইরকম কয়েকটা বিষয়, খুব বেশি যে পড়ছি ব্যাপারটা কিন্তু এরকম না। এই তো মানে এখানে কঠিন যারা বিজ্ঞানের, বলেন তো একটু মানে কি, মানে এই জায়গাতে কোন জায়গাতে সমস্যা? এই কোডটা যদি আপনাকে এখন অন দেখা লিখতে দেওয়া হয়, আপনি কোন জায়গাতে আটকাবেন মনে হচ্ছে? না ভাই, এখন পর্যন্ত সব সহজই মনে হচ্ছে। ভাই এটা পারবো, সেম এরকম দিলে পারবো ভাইয়া। আচ্ছা, যারা বিগিনার আছেন এবং পারবেন বলতেছে, আমি গ্যারান্টি দিচ্ছি, আপনি এখনই চোখ বন্ধ করে লিখতে চান, আপনি পারবেন না। ভাইয়া পারবো, আটকায় যাবেন ভাই, কোন লিখতে পারবো। 100% কনফার্ম আপনি আটকায় যাবেন। কারণটা হচ্ছে প্রোগ্রামিং বিষয়গুলো এইরকমই। ম্যাথ দেখছেন আপনারা? ম্যাথ, আমার বিশেষ করে এই প্রবলেমটা হইতো যে ম্যাথ আমি বুঝতাম খুব সুন্দর, কিন্তু ম্যাথ যদি আপনি না করেন, নিজের হাত দিয়ে কলম দিয়ে না লিখেন, পরীক্ষা হলে নির্ঘাত ওই ম্যাথ আপনি অ্যান্সার মিলাতে পারবেন না, আপনি নিজের হাত দিয়ে না করলে। আমি বলতেছি না যে সবার ক্ষেত্রে, এক্সেপশন যেমন থাকতে পারে, হয়তো ওভার কনফিডেন্স থাকতে পারে, আমি তাদের কথা বলতেছি না, বাট নর্মালি যেটা হয়, আপনি ম্যাথ বুঝতে পারছেন, সূত্র কি সূত্র মুখস্থ আছে আপনার, কিন্তু আপনি নিজের হাত দিয়ে একবার ম্যাথটা করেন নাই, আপনি করতে গেলেই প্রবলেম পড়বেন। তা আমি এই জন্য বললাম যে এটা তো নর্মাল বিষয়, এখানে এমন কোনো কোড নাই এখানে যেটা খুব কমপ্লেক্স, কিন্তু আপনি নিজের হাতে করতে গেলেই ধরাটা খাবেন। আর আপনি আজকের ক্লাসটা যদি আপনি 2 দিন পরে বসেন, সাপোজ আপনাদের তো কালকে ক্লাস নেই, আপনি কালকের পরেও যদি এটা কোডটা প্র্যাকটিস না করেন, আপনি আজকে ক্লাস যখন শেষ হয়ে গেল, আপনি যদি 5 মিনিট যদি আপনি এটা কোডটা করেন, আপনি এটা হয়ে গেল। কিন্তু এই কোডটা যদি আপনি কালকে পরশু করতে যান, আপনাকে আবার 2 ঘন্টা ভিডিও দেখে দিয়ে করতে হবে, তারপর মাথায় ঢুকবে। তাহলে আজকে 5টা মিনিট কষ্ট করে ঘুমানো ভালো হতো না? আজকে আমি 5টা মিনিট একটু কষ্ট করে ঘুমাই গেলাম, যাতে কালকে আমাকে 2 ঘন্টা ভিডিও দেখার প্রয়োজন হলো না। প্রত্যেকটা ক্লাসে এইরকমই করা উচিত আপনাদের। ক্লাস শেষেই পরপরই প্র্যাকটিস করা বসা উচিত। হয়তো আজকে রাত হয়ে গেছে, সর্বোচ্চ কালকে মধ্যে আপনি প্র্যাকটিস করতে হবে।
আদারওয়াইজ মাথার মধ্যে কিচ্ছু থাকবে না। আমি এতগুলো কথা বলছি, 4টা কথাও মনে থাকবে না। বাট যদি আপনি এটা কি শুধু নোটপ্যাডেই করব নাকি অন্য ওয়ার্ডে করলেও হবে বা কিছু? না, ওয়ার্ডে হবে না, ওয়ার্ডে হবে না। আমি বললাম এইরকম, এগুলাকে বলা হয় আইডি। এইরকম অনেকগুলো আইডি আছে, আপনি গুগলে সার্চ দেন তাহলে অনেকগুলো আইডি লিস্ট পাবেন। আমি তো বললাম যে আমরা মিনিমাম যারা বিগিনার তারা নোটপ্যাডটাতে শুরু করেন, যাতে কি করা যায় প্রত্যেকটা জিনিস হাতে লিখতে হয়। যখন ধীরে ধীরে আপনারা ম্যাচিউর হবেন তখন ধীরে ধীরে আপনারা হাই লেভেল কোড এডিটর ইউজ করবেন, যেখানে লিখতেই হবে না, না লিখার আগেই সবগুলো চলে আসবে। ঠিক আছে? তো আমরা এই জন্য চেষ্টা করতেছি যেখানে সবগুলো লিখতে হয়, হাতে লিখতে হয়, যাতে আপনার প্র্যাকটিসটা ভালো হয়ে যায়।